গুলো অসঙ্গতির জায়গা এখানে তৈরি হচ্ছে। আমি সব্যসাচী মিত্রর কাছে আপনার এই যে অবজারভেশন সেটা একবার নেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে। এই ব্যাপারটাতেই তো একদম। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে ময়ূক, দেখো কতগুলো ডিসক্রিপেন্সি এখানে আছে। এই যে আমরা বলছি যে এন্ডো সার্ভাইকাল ফ্লুইড, এই এন্ডো সার্ভাইকাল ফ্লুইড কিন্তু যেটা হতে পারে যে ভদ্রমহিলার যে কোনো জরায়ু থেকে একটা সিক্রিশন হয়, এবং স্যার যেটা বললেন যে একটা ইনফেকশন, যদি ক্রনিক ইনফেকশন থাকে সেখানেও হোয়াইট ডিসচার্জ হয়। সেই ডিসচার্জটা ভিসাভিস সেমিনাল ফ্লুইড, এই দুটোর কোনটা প্রমাণ করে দেওয়া ইজ আ ম্যাটার অফ আওয়ার্স। কারণ এই দুটো ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর ভেরি ভেরি ডিফারেন্ট, মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক্সও আর ভেরি ডিফারেন্ট। সুতরাং যদি এই ফ্লুইডটা এন্ডোসার্ভাইকাল ফ্লুইড অত গভীরে গেল কি করে এই হোয়াইট ডিসচার্জ, মানে ভালভ অফ ভ্যাজাইনা বা যৌননালীতে কত শতাংশ ফ্লুইড রয়েছে, হোয়াইট ডিসচার্জ রয়েছে, এটার কোনো মেনশন নেই। এইরকম ভাবে মানে এটা বলা যায় না, কারণ এভরি হিউম্যান বিইং ইজ ডিফারেন্ট। ওইখানে ওই ফ্লুইডটা কালেক্ট করে যদি দেখা যায় যে তার মধ্যে সেমিনাল ফ্লুইড আছে, দেন পেনেট্রেটিভ সেক্স হ্যাজ হ্যাপেন্ড, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই ফ্লুইডটার মধ্যে কোনো রকম যদি সেমিনাল ফ্লুইড না থাকে, স্পার্ম না থাকে, দেন ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস ইট উইল বি দ্য ফ্লুইড উইদিন দ্য ইউটেরাস অর দ্য সার্ভাইকাল ক্যানাল। সুতরাং এই দুটোকে টুইড আউট করা ইজ ভেরি ভেরি ইজি। এইটা টুইড আউট করতে পারলেই কিন্তু উই কাম টু আনসার তোমার প্রশ্নটা যে whether this woman has been violated sexually or not. সুতরাং এটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবার তোমার যে আরেকটা প্রশ্ন যেটা ছিল যে এই রিপোর্টটা অনেক রকম অসঙ্গতি দেখা যাচ্ছে। ময়ূক, তুমি কল্পনা করতে পারবে না, আমি এক্স্যাক্ট রিপোর্টের কয়েকটা ওয়ার্ডিং, একটা জায়গায় লেখা আছে ইনার লিপ। ইনার লিপ বলে ডাক্তারিতে কোনো শব্দ ঠোঁটের হয় না। ইনার আসপেক্ট হয়তো, ইনার আসপেক্ট কথাটা ওমিট হয়ে গেছে। হ্যাঁ, সেই একজন যে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যার পোস্টমর্টেম হচ্ছে, সেইখানে ভুল ভাল ডাক্তারি শব্দ ইউজ করা ইজ আনপার্ডনেবল। এক নম্বর। দু নম্বর, ডান বাই থ্রি অটোপসি সার্জনস। এবং দু নম্বর যেটা হচ্ছে, এই যে রিপোর্টটা যেটা আছে, দেয়ার হ্যাজ বিন ইনাফ ল্যাকুনি ইন দ্যাট রিপোর্ট। আমাদের জানতে হবে যে এই ল্যাকুইনিগুলো আর দে অ্যাক্টস অফ ওমিশন, মানে যারা করেছে তাদের ইগনোরেন্সের পার্ট, নাকি অ্যান অ্যাক্ট অফ কমিশন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এই ল্যাকুইনিগুলো রাখা হয়েছে। পরবর্তীকালে দরজাটাকে একটু ফাঁক রেখে দিলাম যে ওইখান দিয়ে আমি লিগালি বেরিয়ে যেতে পারবো। দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। এবং এত হাই প্রোফাইল একটা কেস, হাই প্রোফাইলও বলবো না, আমি বলবো প্রত্যেকটা কেস ইজ হাই প্রোফাইল। একটা মানুষ যখন মারা গেছে, দ্যাট ইটসেলফ ইজ আ হাই প্রোফাইল টু এনি কমিউনিটি, টু হিউম্যানিটি। সুতরাং এইরকম জায়গায় এইরকম একখানা বেসিক্যালি যেখানে গ্যাপ রাখা পোস্টমর্টেম রিপোর্ট থাকছে, উইচ ইজ ভালনারেবল রিপোর্ট। ভালনারেবল রিপোর্ট এই জন্য আমি বলতে চাইছি যে এই রিপোর্টটা যখন কোর্ট অফ লতে চ্যালেঞ্জ করা হবে, তখন কিন্তু এনাফ গ্যাপস থেকে যাচ্ছে, কিন্তু তারপর যারা কাণ্ডটা করেছে তাদের পালিয়ে যাওয়ার দরজা কিন্তু অনেকটা জায়গাতেই খোলা আছে। এবং সে কারণেই আমি বারবার বলছি, বিচার পাওয়া বোধহয় এতটা ইনস্ট্যান্ট ওই 2 মিনিটে ম্যাগি বানানো বা 1 মিনিটে রিল দেখার মতন হবে না, অনেকটা পথ। একদম স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলি, এবারও বলছি দর্শকদের যে এত তাড়াতাড়ি কাল বা পরশু হয়তো বিচার দাঁড়িয়ে আছে, হয়তো এরকম হবে না, খারাপ লাগলেও এটা বাস্তব। এবং অনেকে স্যার আসছে, একবার একটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজটা আপনাদের দেখাতে চাই। এটাও আইনজীবী হিসেবে এটা তার গণতান্ত্রিক অধিকার। অভয়ার বিচার চান সন্দীপ ঘোষের আইনজীবীও। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ। এবং সন্দীপ ঘোষের আইনজীবী অভয়ার বিচার চেয়ে আজ হাইকোর্টে মানববন্ধনে সামিল হন বিশ্বরূপ ভট্টাচার্য। উনি অভয়ার যে বিচার, সেই বিচারের দাবিতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এবং সন্দীপ ঘোষের আইনজীবী হিসেবে হাইকোর্টে বিশ্বরূপবাবুকে দেখা যায়। বিশ্বরূপবাবু অবশ্যই একজন লিগ্যাল ফ্র্যাটার্নিটি, এবং লিগ্যাল ফ্র্যাটার্নিটি হিসেবে অভয়ার বিচার উনি চেয়েছেন। কিন্তু খুব উল্লেখযোগ্য ছবি বলে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখালাম
এবং একবার অজয় গুপ্ত স্যারের কাছে এবং সুরজিৎ বাবুর কাছে আসার আগে আমি দ্বিতীয় যে অংশটা আছে সেই দ্বিতীয় অংশটা আপনাদেরকে দেখাতে চাই। অনেকগুলো অসঙ্গতির মধ্যে একটি, এটা নিয়েও আমাদের আলোচনা করা উচিত। অভয়ার দাঁত নিয়েও রহস্য, অনেকগুলো অসঙ্গতির মধ্যে একটি। কেন বলছে এই কথাগুলো? কারণ এই দাঁত বা দাঁতের অংশ সেগুলো প্রপারলি ছবি তোলা হয়েছে কিনা, প্রিজার্ভেশন হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এই দন্ত রহস্য কেন? বিস্মিত দেশের একাধিক দন্ত চিকিৎসক যারা ফরেনসিক ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করেন তাদের অনেকে বিস্মিত। নির্ভয়া কাণ্ডতেও ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট হয়েছিল, এক না অনেকে মুখ চেপে ধরেছিল। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যেত, কিন্তু এখন সম্ভব নয়। দেহে একাধিক চিহ্ন কি কামড়ের, এর প্রশ্নের উত্তর পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া সম্ভব নয়। দেহটাই সংরক্ষণ করা হয়নি। কাদের দাঁতের ছাপ শরীরে উপায় নেই জানার এখন, কারণ দেহটি দাহ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। উপায় নেই ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্টের। কেন এই কথাগুলো বলছি? কারণ অভয়া একটি ব্রেস, যেটাকে আমরা বাংলায় বলি ক্লিপ, সেই দাঁতের ক্লিপ ব্যবহার করতো কিছুদিন ধরে, এবং সেই ক্লিপিং, সেই ফরেনসিক দন্ত মূল্যায়ন হয়েছিল নির্ভয়ার। কিন্তু এখানে যেখানে স্পেসিফিক ফরেন বডি ছিল দাঁতে, সেখানে কোনো প্রিজার্ভেশন বা ছবির কোনো বিষয় ছিল না। অর্থোডন্টিক ওয়্যার যাকে বলা হয়, তার দিয়ে যে অর্থোডন্টিক ওয়্যার ছিল সেইটা অভয়ার দাঁতে ছিল। অভয়া কিছুদিন যাবত দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছিল, দাঁতের খাঁজ বরাবর বসানো ছিল দাঁতের ক্লিপ। সেই ক্লিপগুলো থেকে অনেক সূত্র পাওয়া যেতে পারে, এমনকি দন্ত চিকিৎসক যারা একদম ফরেনসিক সায়েন্সের সাথে যুক্ত, যেরকম ডক্টর সুরজিৎ বোস ফরেনসিক ডেন্টিস্ট্রি ম্যাক্সিওফেশিয়াল সার্জন হিসেবে সুরজিৎ বাবু অত্যন্ত বিখ্যাত। নির্ভয়া কাণ্ডে ওনাদের মতন অনেকে এই ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্টটা করেছিলেন। দুর্ভাগ্য, এটা আমাদের বাংলার এবং বাঙালির দুর্ভাগ্য, আমরা সেই সুযোগ সুরজিৎ বাবুদের দিতে পারিনি। সুরজিৎ বাবু একটু যদি বাংলায় সহজভাবে বুঝিয়ে দেন যে এই যে প্রশ্নগুলো উঠছে এটার উত্তর আসলে পাওয়া যেত যদি দেহ বা মুখের অংশটি সংরক্ষণ করা হতো। কেন এই কথাগুলো গোটা দেশের যারা দন্ত বিশেষজ্ঞ আছে তারা বলছে? হ্যাঁ, আসলে ফরেনসিক ডেন্টিস্ট্রি একটা সহায়ক হচ্ছে ফরেনসিক মেডিসিনের। ফরেনসিক ডেন্টিস্টটা ডিল করে মেইনলি অ্যাকিউজ এবং ভিকটিম, এই দু ক্ষেত্রেই কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। এবার ধরুন পেশেন্ট মানে যে আমাদের ভিকটিম হয়েছে, সেই ভিকটিমের যদি কোনো বাইট মার্ক বা কামড়ের দাগ থাকে, সেই কামড়ের দাগ থেকে আমরা বলতে পারি যে এটা কোনো পশু পাখি, কোনো জন্তু কামড়েছে কিনা, কি মানুষের হিউম্যান বাইট। বাট হিউম্যান বাইটের সঙ্গে যদি আমরা অ্যাকিউজের বাইটের যদি ছাপ আমরা নিই এবং তার সঙ্গে যে বিভিন্ন 3D সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলোকে যদি মেলাতে পারি খুব সুন্দরভাবে, নির্ভয়া কাছে যেটা আমাদের স্যার ডক্টর আশিস আচারিয়া করেছিলেন, যে দুজন অ্যাকিউজকে আইডেন্টিফাই করা গিয়েছিল এবং 24 আওয়ার্সের মধ্যে যদি সেই বাইট মার্কের স্যালাইভা সংগ্রহ করা হয়, সেই স্যালাইভা থেকে ডিএনএ আইসোলেট করে ডিএনএ প্রোফাইল করে কিন্তু আমরা অ্যাকিউজকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এছাড়া আপনি যেটা বলছেন দাঁতের যদি কোনো গ্যাজেটস মুখের মধ্যে পড়ে থাকে, তার তো পেশেন্টের ক্ষেত্রে সেই তার একটা অ্যান্টিমর্টেম রিপোর্ট আমরা থাকে, মানে তার এক্সরে, তার মুখের কাস্ট, মডেল, এবং পরবর্তীকালে ধরুন তাকে যেভাবেই হোক তার মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যুটা হয়েছে, তাকে যদি প্রেশার দিয়ে দেওয়া হয়েছিল, যদি প্রেশার প্রয়োগ করা হয়ে থাকে, তার কোনো ফ্র্যাকচার, কোনো পোর্শন ফ্র্যাকচার হয়ে গেছে কিনা, দাঁতের কোনো অংশ ভেঙেছে কিনা। আপনি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি একবার যারা দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর জন্য আমি বলবো যে সুরজিৎ বাবু বা যারা ফরেনসিক এক্সপার্টস রয়েছেন তারা কেন সন্দেহ প্রকাশ করছেন যে অনেক কিছু করা যেত যেগুলো অভয়ার ফরেনসিকে করা সম্ভব হয়নি, দেহ নেই বলে। আমি একবার দেখানোর চেষ্টা করবো এই দন্ত রহস্য প্লাজমায় কি কি বলা হচ্ছে। দেখুন, অভয়ার মুখে ক্লিপ, অর্থোডন্টিক ক্লিপ যাকে বলা হয়, এই ক্লিপটি ছিল। এই ক্লিপটি চেপে যদি কেউ ধরে সে কারণে রক্তারক্তি অবস্থা হয়ে যেতে পারে, দাঁতটা ভেতরে ঢুকে যেতে পারে, অনেকগুলো জায়গাতে আঘাত লাগতে পারে। যেমনটা বলা হচ্ছে, এক না অনেকে মুখ চেপে ধরেছিল। এটা এই ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট থেকে কিন্তু বোঝা যেতে পারতো। ইনফ্যাক্ট দেহে একাধিক চিহ্ন কি কামড়ের, এটাও কিন্তু ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট থেকে বোঝা যেত। কাদের দাঁতের ছাপ শরীরে
উপায় নেই এখন জানার, এবং সেটাই খুব সুন্দরভাবে সুরজিৎবাবু বলছেন এই মুহূর্তে। সুরজিৎবাবু, একবার যদি আরেকবার সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করেন, মানে এই হাতে যদি কামড়ের দাগ থাকে, সেই দাগগুলো দেখে দেখে ধরে ধরে বোঝা যায় যে এটা কার, কোন কোন সাসপেক্টের বা সঞ্জয়ের কিনা, এই সব কিছু আমাদের সায়েন্টিফিক্যালি অ্যাভেলেবল আছে আমাদের দেশে। একদম একদম খুব ভালোভাবে বোঝা যায়। ধরুন ভালো একটা ফটোগ্রাফ লাগবে যে কামড়ের দাগটার, এবং তার সঙ্গে আমাদের লাগবে হচ্ছে যে অ্যাকিউজ পারসন তার মুখের ছাপ, এবং সেই ছাপটা যদি আমরা খুব ভালোভাবে প্রিজার্ভ করি, সেটাকে 3 ডাইমেনশনালি ছাপটাকে তুলে নেওয়া হয়, আমাদের যে বিভিন্ন সফটওয়্যার আছে তার মধ্যে ফেলা হয়, তার সঙ্গে মেলানো যায়। আমি যেটা বলছিলাম, নির্ভয়া কেসে কিন্তু দুজন পার্সনকে ডক্টর আশুতাচার্য আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে দে আর প্রবাবল বাইটার অর পসিবল বাইটার। সেইভাবে কিন্তু আমরা পেশেন্টকে মানে অ্যাকিউজকে বলে দিতে পারবো যে ইনি বাইট করার সঙ্গে যুক্ত ছিলেন কি ছিলেন না। আর তার সঙ্গে বললাম যেটা 24 ঘন্টার মধ্যে যদি সালাইভাটা সংগ্রহ করা যায়, তার থেকে ডিএনএ আইসোলেট করে ডিএনএ প্রোফাইল করে আমরা বলে দিতে পারি যে পেশেন্ট মানে অ্যাকিউজ পার্সন, হু ইজ অ্যাকিউজ পার্সন বা পার্সনস, যে মানে অন্য কোনো ব্যক্তি জড়িত আছেন কিনা। বেশ বেশ, অনেক ধন্যবাদ সুরজিৎবাবু। আপনি আমাদের সঙ্গে থাকুন। শুধুমাত্র দন্ত রহস্য, চশমা রহস্য, সই রহস্য, এই সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি না, আপনাদের বলছি যে বডিটা যদি প্রিজার্ভ করতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাহলে আসলে জাস্টিসটা দেওয়া সহজ হতো। এত তড়িঘড়ি করে নির্মল ঘোষকে পাঠিয়ে দিয়ে দেহ সৎকার করার প্রয়োজন ছিল না। বিনীত গোয়েলের এত তড়িঘড়ি করার প্রয়োজন ছিল না। অন্য সময় বিনীত গোয়েলরা অনেক পরে আসেন, প্রচণ্ড প্রোঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। এরপরে চশমা রহস্য, কেন এই চশমা রহস্যটা বলছি? দেখুন এই মুহূর্তে চশমা, সেই চশমা পড়েছিল নির্ভয়া, অভয়ার চশমা নিয়েও বাড়ছে রহস্য। কেন চশমা রহস্য? দেহের পাশে ভাঙা চশমা ঘিরে রহস্য। চশমাটি ভেঙে যাবে কেন? যদি চশমা পরে অভয়া ঘুমায়, ঘুমন্ত অবস্থায় চশমা পড়েছিল, তার মানে অভয়া। ঘুমের মধ্যে কেউ চশমা পড়তেই পারে, হয়তো বই পড়তে পড়তে পাশে বইটা পড়ে গেছে, মোবাইল ফোনে সিনেমা দেখছিল, কিন্তু বইটা সুন্দর করে সাজানো ছিল, মোবাইল পাওয়া যায়নি। মুখ চেপে ধরলে চশমা ভাঙবে কেন?